আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি কথা বলবো প্রোক্লেশন অফ জুলাই রেভলিউশন বা আমাদের জুলাই বিপ্লবের যেই ঘোষণাপত্র নিয়ে একটি উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো কয়েকদিন পূর্বে থেকে আমরা দেখলাম ছাত্ররা এই জুলাই বিপ্লবের একটি ঘোষণাপত্র তারা খসড়া ঠিক করলো এবং তারা কালকে তথা 31শে ডিসেম্বর দিনক্ষণ ঠিক করে জাতীয় শহীদ মিনার থেকে এই ঘোষণাপত্র পাঠ করার একটা সিদ্ধান্ত জানালো এবং এককভাবে তারাই এটা করতে চেয়েছিল। এটা নিয়ে নানা মত, নানা জনের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষত এর পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে ব্যাপক আকারে এটার বিরোধিতা করা হয়েছে। তারা বিভিন্ন রকম নেতিবাচক কথাও বলেছিল, যার কারণে এই বিষয়টাকে সরকার শেষ পর্যন্ত হস্তক্ষেপ করে এবং ডক্টর ইউনূস সাহেবের দূরদর্শী সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের কারণেই মূলত এই উদ্ভূত পরিস্থিতিকে সামাল দেওয়া গিয়েছে এবং ছাত্রদেরকে নিয়ে বুঝাইতে পেরেছেন যে এই বিপ্লবের ঘোষণাপত্র এটা এককভাবে শুধুমাত্র ছাত্ররা দিলে একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে। এজন্যই মূলত সকল দল মতের অংশগ্রহণের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে সরকারই একটা ঘোষণাপত্র পাঠ করবে। এটা একটি ভালো উদ্যোগ। তবে নানাজন নানাভাবে নেতিবাচক মন্তব্য করার ক্ষেত্রে কেউ কেউ বলেছেন ছাত্ররা এটা ডিক্লেয়ার করার কে, এক ধরনের বক্তব্য। আর এক ধরনের বক্তব্য এসেছে যে যেখানে জুলাই বিপ্লব সংগঠিত হয়ে গেছে কোনো ঘোষণাপত্র ছাড়া, সেখানে এখন ঘোষণাপত্রের দরকারটা কি, এমন নানাবিধ বিতর্ক রয়েছে। তো নানাবিধ বিতর্কের ভিতরে সমন্বয়কদের থেকে যেই বক্তব্যটা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেই বক্তব্যটা বারবার ক্লিয়ার করা হয়েছে যে মূলত আমাদের ঢাকা মার্চ ফর ঢাকা, এটা ছিল মার্চ টু ঢাকা, এটা 6 তারিখে ছিল আমাদের আগস্টের, আর 5 তারিখে ছিল মূলত এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার জন্য সেই তারিখটা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা যখন দেখলেন যে ঢাকায় যদি আমরা 6 তারিখে আসার জন্য বলি তাহলে সেটা অনেক বিলম্ব হয়ে যায়, পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে এখন আর বেশি সময় ক্ষেপণ করার দরকার নাই, তখন তারা এই ঘোষণাপত্রের তারিখটাকে বাদ দিয়ে বরং ঢাকা মাসটাকে একদিন এগিয়ে নিয়ে আসে। যে কারণে সেদিন কিন্তু এই প্রোক্লেমেশন যেটা দেওয়ার কথা তখন সেটা দিতে পারেনি, ঘোষণাপত্রটা সেদিন তারা দিতে পারেনি। এজন্যই মূলত আমরা ঘোষণাপত্র মূলত দেখতে পারিনি। তাদের অবশ্যই একটা ঘোষণাপত্র ছিল, এটা আমরা বিশ্বাস করি। যেই ছাত্ররা তারা এত বড় একটা আন্দোলনের মাধ্যমে, এত বড় একটা নেতৃত্বের জায়গা থেকে, যেখান থেকে তারা 16 বছরের ফ্যাসিস্ট তাড়াতে পেরেছে, তারা যে এতটাই নির্বুদ্ধি হবে সেটা অন্তত আমি বিশ্বাস করি না। তাদের প্রচন্ড মেধা এবং তীক্ষ্ণ বুদ্ধি, সেগুলি আমি স্মরণ করি এবং আমি শ্রদ্ধা বলেই স্মরণ করি। হ্যাঁ, কিছু ভুল ত্রুটি তাদের থাকবে, মানুষ মাত্র, প্রত্যেকটা মানুষেরই কিছু ভুল ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক। এই স্বাভাবিকের ভিতর থেকেও তারা যেই অস্বাভাবিক কাজ করেছে সেটা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। তো তাদের সেই প্রোক্লেমেশনটা মূলত তখন তারা দিতে পারেনি, সেটাই এখন তারা চিন্তা করেছে যে এতদিন হয়ে গেল, এখন অবধি কেউ এই বিষয়টা নিয়ে মাতামাতি করতেছে না, অথচ এই ঘোষণাপত্রটা না আসলে এই যে আমাদের জুলাই বিপ্লব, এই অভ্যুত্থান বলি আর বিপ্লব বলি, এটা কিন্তু পরবর্তীতে নস্যাৎ হয়ে যাবে, এটাকে কেউ স্মরণও করবে না, এটার অবদানও কেউ মনে রাখবে না এবং পরবর্তীতে পদে পদে এই জুলাই বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে কাউকে ফাঁসির কাস্টে আনা হবে, কাউকে জেলবন্দি করা হবে, বিভিন্ন ধরনের নির্যাতন জুলুমের শিকার হতে হবে। এজন্যই তাদের সব বিষয়গুলি সামনে রেখেই তারা এই ঘোষণাপত্রটা দেওয়ার একটা ইচ্ছা পোষণ করেন এবং তারা এক প্রকার সরকারকে বাধ্য করেছেন। আলহামদুলিল্লাহ যে সরকার বিষয়টা মেনে নিয়েছে এবং আজকে সবচেয়ে চমৎকার নিউজ যেটা, বিএনপিও সহমত পোষণ করেছে এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের উপরে। তো এই ঘোষণাপত্রটা বিএনপি একটু যুক্ত করেছে, তারা একটা দাবি করেছে, তাদের দাবিটা অবশ্যই ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। তারা দাবি করেছেন যে এই প্রোক্লেমেশনের ভিতরে শুধুমাত্র 36 দিনের ঘটনা প্রবাহই আনা হবে না, এটাকেই শুধু মূল্যায়ন করা হবে না, বরং
বিগত 16 বছর বিএনপির নেতাকর্মীরা যেভাবে জেল জুলুম খেটেছে, যেভাবে তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, সেই বিষয়গুলিও যেন ইনক্লুড করা হয়। এটা অবশ্যই চমৎকার একটা প্রস্তাবনা। বিএনপির মতো দল থেকে আমি এমনই একটা প্রস্তাবনা চেয়েছিলাম, আশা করেছিলাম যে তারা বুদ্ধিদীপ্ত একটা সিদ্ধান্ত নিবে, এই ঘোষণাপত্রের বিরোধিতা না করে, বরং এই ঘোষণাপত্রের ভিতরে কিভাবে বিএনপির অবদানকেও স্মরণীয় করা যায় সেটা তারা হয়তো চাইতে পারে, এবং সেটা অবশেষে চেয়েছেন। এবং এই চাওয়ার মাধ্যমে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে আমাদের এই ঘোষণাপত্র আসতে আর কোনো বাধা থাকবে না। যেহেতু জামাত ইসলাম আগেই তারা বলে দিয়েছে যে ঘোষণাপত্র তারা স্বাগত জানিয়েছে, অন্যান্য দল যারা আছে তারা কেউ বিরোধিতা করে নাই, এখন শুধু বাকি ছিল আমাদের বড় দলের ভিতরে বিএনপি। সেই বিএনপির পক্ষ থেকে যেন এই ঘোষণাটা আসলো এবং বিএনপির মহাসচিব এই বিষয়টা পরিষ্কার করেছেন, তখন আমরা মোটামুটি এটা ধারণা করতে পারি যে অনতিবিলম্বে আমরা একটা ঘোষণাপত্র পেতে যাচ্ছি। এরপরে আমি দু একজনের একটু কথা বলতে চাচ্ছি যে বর্তমানে জুলাই বিপ্লবের সময় আমরা যেই কয়েকজন অগ্রসেনানীকে আমরা দেখেছি সামনের সারির থেকে, তারা আমাদের এই আন্দোলনকে বেগময় করার জন্য, গতিময় করার জন্য তারা দিক নির্দেশনা দিয়েছেন। তারা সশরীরে না থাকেও তারা যেই ভাবে কাজ করেছেন সেটা অবশ্যই তাদেরকে আমাদের স্মরণ রাখা দরকার। এই ঘোষণাপত্রে তাদেরকেও স্মরণ করা যেতে পারে। তাদের ভিতরে দেশের বাইরে অনেক আছে, যেমন পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, ইলিয়াস হোসেন সহ আরো অনেকেই আছে। তেমনি ভাবে দেশের ভিতরে আছে যেমন ডাক্তার জাহিদুর রহমান, এরপরে শাহেদ আলম, এরা সকলেই আমাদের এই গত জুলাই বিপ্লবের যে আন্দোলন, সেই আন্দোলনের অবশ্যই তারা সামনের থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং প্রত্যেকের দিক নির্দেশনা আমাদের কাজে দিয়েছে এবং আমাদের পথ দেখিয়েছে। বাকি এই জুলাই বিপ্লবের পরে গিয়ে কিছু কিছু সমস্যা তৈরি হয়ে গেছে, সেই দু একটা সমস্যা নিয়েই আমি সামান্য আলোচনা করি। আজকের আলোচনাটা আমি শেষ করে দেব। সেই সমস্যাটার ভিতরে যেমন একজন শাহেদ আলম, তিনি পিনাকির সাথে দেখি খুব জগা খিচুড়ি মার্কা মাখামাখি করতেছেন। একজন আরেকজনের পিছনে কিভাবে পিনিক দেওয়া যায়, কিভাবে বাঁশ দেওয়া যায়, সেই চেষ্টায় সর্বদা রত রয়েছেন, যেটা অবশ্যই আমাদের জন্য একটু দৃষ্টিকটু এবং আপনাদের প্রতি জনগণের যে আস্থা ভালোবাসা, সেই জায়গাটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করছে এবং আপনারা আপনাদের নিজেদের ভাবমূর্তি নষ্ট করার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখছেন। এজন্য আমি আপনাদেরকে বলবো যে এগুলি থেকে একটু ফেরত আসেন। আর একজন আছেন আমাদের ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান যথেষ্ট বিদগ্ধ মানুষ, টকশোতে প্রচন্ড দাপিয়ে কথা বলেছেন এবং নির্ভীক তার মতো ব্যক্তি দ্বিতীয়জন আমি সাধারণত বাংলাদেশে আর কাউকে হয়তো পাবো না, যিনি বাংলাদেশে থেকে সরকারের বিরুদ্ধে কথা বলেছেন এবং অনবরত বলেছেন, কারো দালালি তিনি করেননি। কিন্তু এখন এসে তিনি ছাত্রদের বিপক্ষে তার কিছু কথা বলছেন এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতেছি যে তার কিছু কথা আমার কাছে মানে আমাকে আশাহত করতেছে। এটা আমার বিরুদ্ধে কোনো বিষয় নয় বা দেশের বিরুদ্ধে এমন কোনো বিষয় নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যেই ছাত্ররা এত বড় একটা আন্দোলন করেছে সেই ছাত্রদেরকে তিনি আন্ডারমাইন্ড করতেছেন বা আন্ডার এস্টিমেট করতেছেন। এই আন্ডার এস্টিমেট কেন করতেছেন সেটা তিনিই বলতে পারবেন। যেমন আমি গতকালকে তার দুটো ভিডিও দেখেছি, আজকে একটি ভিডিও দেখেছি, তিনি ছাত্রদেরকে বলতেছেন এই যে এটা গতকালকে তাদের প্রোগ্রাম ছিল, এটার বিরোধিতা তিনি করেছিলেন। আবার পরে আরেকটা ভিডিও দিয়েছিলেন যে এখানে কে হারলো কে জিতলো। সর্বশেষ এখানে বলেছেন যে এখানে ছাত্ররা মূলত হারেনি, হেরেছে তারা যারা এই ছাত্রদেরকে বাধ্য করেছিল এই একটা ঘোষণাপত্র দেওয়ার জন্য। এইটা বলেও যে তিনি ছাত্রদেরকে ছোট করেছেন, এই বিষয়টা হয়তো তিনি খেয়াল করেননি। অনেক সময় অনেকে নিজের ভুল ত্রুটি ধরতে পারেন না, তিনি বিজ্ঞজন, তার এটা ভুল হয়েছে আমি বলবো না, তবে অবশ্যই তাকে আমি ভেবে দেখতে আহ্বান করব যে কাউকে এভাবে বললে তাকে ছোট করা হয়। যেই ছাত্ররা আমাদেরকে এত বড় আন্দোলনে নেতৃত্ব দিল, সেই নেতৃত্ব দেওয়ার সময় তেমন কারো কোনো পরামর্শ তাদের প্রয়োজন পড়েনি, সেই ছাত্ররা এখন একটা দিবে, ঘোষণাপত্র দিবে, সেটার জন্য আরেকজনের পরামর্শ লাগবে, এত ছোট কেন আমরা ছাত্রদেরকে মনে করব? হ্যাঁ, হতে পারে ছাত্রদের ভুল হলে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে বলবেন, কারণ আপনারা আমরা শ্রদ্ধা করি। প্রত্যেকেই তাদের জায়গা থেকে তাদের ভুলগুলি ধরিয়ে দিবেন, সরকারের ভুলগুলিও ধরিয়ে দিবেন,
তাতে আমার কোনো আপত্তি নেই, আপনারা ছাত্রদের বিরোধিতা করবেন তাতে আপত্তি নেই, কিন্তু ছাত্রদেরকে যে ছোট করলেন, যে ছাত্ররা এই ঘোষণাপত্র পাঠ করার জন্য বা ঘোষণাপত্র দেওয়ার জন্য তারা যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এটা কারো ইন্ধনে করেছে। এই কারো ইন্ধন মানেই ছাত্রদের এখানে কোনো মেরুদণ্ড নেই, ছাত্রদেরকে মেরুদণ্ডহীন মনে করা, এটাই হচ্ছে ছাত্রদেরকে অপমান করা, ছাত্রদেরকে অবমূল্যায়ন করা। এভাবে আমরা যেন ছাত্রদেরকে অবমূল্যায়ন না করি, প্রত্যেককে যার তার মর্যাদা অনুযায়ী তাকে সম্মান দেওয়ার চেষ্টা করি। যেহেতু তারা আমাদেরকে বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছে, বাংলাদেশকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে, এই জন্য আমরা তাদেরকে স্যালুট দিয়েই আজকের ভিডিওটি শেষ করব। এবং যারা যারা অন্তত এই অগ্রণী সেনানী ছিলেন, আপনাদের পারস্পরিক যেই দ্বন্দ্ব সেগুলি আপনাদের বন্ধ করার জন্য আহ্বান রেখে আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।